রাষ্ট্রে কাজ করবেন, ঘোষণা দিয়ে আপনি কাজ করেন, বলেন নাই। আপনি সেদিন বলেছিলেন যে ছাত্ররা যেদিন বলবে সেদিন চলে যাবেন। এখন তো ছাত্র নাই, এখন ছাত্র বৈশ্য ছাত্র নাই, যারা ছিল তারা চলে গেছে নতুন রাজনৈতিক দলে। এখন তো নাকি কেউ আর বলারও নাই কবে যাবেন। এই সরকার তো প্রথম থেকেই রাজনৈতিক বিরোধী, রাজনৈতিক শক্তি বিরোধী, রাজনৈতিক বিরোধী শক্তি। এরা তো আজকে হালে পানি পাচ্ছে না বলে আজকে এত কিছু করতেছে। যদি হালে পানি পাইতো, যদি আজকে ইউএসএআইডি টাকা থাকতো, তাহলে তো এই অবস্থা হতো না। টুপি মাথায় দিয়ে গিয়া বক্তব্য দিয়া, উনি টুপি মাথায় দিয়ে বক্তব্য দিতে প্রমাণ করে দিলেন যে বাংলাদেশে একটা ইসলামিক শক্তির উত্থান হয়েছে। আমাদের ইতিমধ্যে তো কোন রাষ্ট্রপতিরা আমরা এইভাবে টুপি মাথায় দিয়ে গিয়া এই বক্তৃতা দেয় নাই। সেনাপ্রধান একটি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি আরো জানিয়েছেন যে তিনি রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে একটি ইন্টেরিয়াম সরকার গঠন করবেন। কিন্তু আমার প্রশ্ন, সংবিধান মোতাবেক সেনাপ্রধান কিভাবে একটি ইন্টেরিয়াম সরকার গঠন করতে পারেন? এটা প্রশ্ন ছিল আমার 5 তারিখে। তারপরে শেষে বলেছিলাম যদি আলোচনা করে কোনো সরকার গঠন করতেই হয় তাহলে অবশ্যই তা বিরোধী, বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র নেতাদের সঙ্গে আলোচনা করেই নিতে হবে, না হলে বুমেরাং হয়ে যেতে পারে। এটা আমি বলেছিলাম 5ই আগস্ট বিকাল 4টার সময় আমার এই ফেসবুক স্ট্যাটাসে। সেদিনই বলেছিলাম যে রাত আমরা পথ হারিয়ে ফেলতেছি, আমরা ভুল পথে চলে যাচ্ছি। কারণ এখানে শেখ হাসিনা পালিয়ে গেছে, এটা আমরা সবাই জানি। এই বক্তব্যটা সেনাপ্রধান দিয়েছেন। কেউ কিন্তু প্রশ্ন করলাম উনি পালালো কেন, পালালো কিভাবে, কিভাবে পালাতে পারলো, এই প্রশ্নটা কিন্তু আমরা কেউ করি নাই, এখনো কেউ করার চেষ্টা করতেছিলাম। যাই হোক, আপনি মারুফ সাহেব কথাটা বললেন, নির্বাচনের কথাগুলো বলছেন, আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা সাহেব অনেক কথাই বলছেন, বলে যাচ্ছেন। আজকে তো একটা ডেঞ্জারাস কথা বলে ফেলেছেন পুলিশদের সামনে। এটা ভাবতেও আমি ভাবছি উনি বলেছেন, জানি না কি সেন্স উনি বলেছেন, যে উনি বলছেন বিশ্বের বাজারে পৃথিবীতে ওনারা আমরা নাকি বাংলাদেশ সবচেয়ে বড় খেলোয়াড়, আমাদের খেলা পৃথিবী এখন থেকে দেখবে। আমি জানি না উনি কি বলছেন, পুলিশে কি বুঝাতে চেয়েছেন এই বক্তব্য দিয়ে, কনফিউজিং। তবে আমি মনে করি এই সরকার প্রথম থেকে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা বলেছিলাম আমার পরবর্তী 6 তারিখে বক্তব্য, 7 তারিখে বক্তব্য আছে, আমার ধারাবাহিকতা আমার 3 তারিখ থেকে বক্তব্য আমার আছে, আমি বলে আসতেছি অগাস্ট মাস থেকে। আমরা বলেছিলাম যে আপনি ঘোষণা দেন, আপনি 4 বছর 5 বছর থাকবেন এবং রাষ্ট্রে কাজ করবেন, ঘোষণা দিয়ে আপনি কাজ করেন, বলেন নাই। আপনি সেদিন বলেছিলেন যে ছাত্ররা যেদিন বলবে সেদিন চলে যাবেন। এখন তো ছাত্র নাই, এখন ছাত্র বৈশ্য ছাত্র নাই, যারা ছিল তারা চলে গেছে নতুন রাজনৈতিক দলে। এখন তো নাকি কেউ আর বলারও নাই কবে যাবেন। তো উনি কথার ফাঁকে কিন্তু একটা হয়ে গেছে। উনি বলেছিলেন ছাত্ররা তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, যেই ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে সেই ছাত্ররা কিন্তু এখন আর নাই, তারা ছাত্রত্ব ছেড়ে দিয়ে তারা রাজনৈতিক দলে চলে গেছে। এখন নাকি কে বলবে? আর এই সরকার যদি নির্বাচন দিবে, আজকে সারা বাংলাদেশে সবাই জানে, এই নির্বাচন যদি এখন সুষ্ঠু অভাব ভালোভাবে হয় তাহলে যে কোনো 2টা দলেরই জয়লাভ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটা সবাই বলছে বিএনপি, আর একটা বলছে জামাত ইসলাম। এবং জামাত ইসলামে এখন মাঠ পর্যায়ে তাদের যে ধারণা, তারা যে 300 আসনে দিবেন এবং তাদের ধারণা তারা সংখ্যাগরিষ্ঠ আসন পাবেন। আমিও মনে করি রাজনৈতিক দল হিসাবে যে উত্তরণটা জামাতের হয়েছে, জামাত যেভাবে গত 8 মাস ধরে মাঠে ঘাটে কাজ করে বেড়াচ্ছে, তাতে জামাত একটা ভীষণ সম্ভাবনা তৈরি করে ফেলেছে। এখন নির্বাচন যদি হয় তাহলে নির্বাচনটা তো হলে 2টা দলের সম্ভাবনা আছে, বিএনপি এবং জামাত। তার মানে অন্য কারোর সম্ভাবনা কিন্তু সৃষ্টি হয় নাই, কেউ বলতেছে না, বলার সুযোগও নাই। 300 আসন দেওয়ার মতো অন্য কোনো রাজনৈতিক দলও নাই। এই 2টি দল কিন্তু একটা পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে। একটি বিএনপি পরিষ্কার বলে আসতেছে যে নির্বাচন ছাড়া সমাধান সম্ভব নয়, আর জামাত একটু বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে বলছে যে সংস্কার শেষে নির্বাচন দিলে হবে। এখন জানি না তারা এই সংস্কার বলতে কি বুঝাচ্ছেন, কতটুকু সংস্কার বুঝাচ্ছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক সংস্কার গুলা ইলেকশন কমিশন নিজে রিজেক্ট করে দিয়েছে। ইলেকশন কমিশন অফিস থেকে আজকে দেখলাম যে তারা অনেকগুলা সংস্কার তারা প্রত্যাহার করে দিয়েছে, তারা রিজেক্ট করে দিয়েছে, তারা এগুলা সব মানবে না। একই সঙ্গে তারা
স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন করাতে পারবে না, অনেক সংস্কারের সঙ্গে তারা বিরোধিতা করছে। তার মানে এই সরকার যদি নির্বাচন দেয় তাহলে দুইটি রাজনৈতিক দলের জয়ের সম্ভাবনা আছে। কাজে যদি তার সদিচ্ছা থাকতো, যদি তারা মনে করতো যে রাজনৈতিকভাবে বাংলাদেশের সমাধানগুলো সম্ভব এবং এই দুটি রাজনৈতিক দল সমাধান দিতে পারবে, তাহলে তো তাদের উচিত ছিল বা তারা বুদ্ধিমানের কাজ হতো যে নির্বাচন দিয়ে তাদের হাতে ছেড়ে দেওয়া। আপনি সজীব সাহেবের বক্তব্যে দেখবেন উনি বলেছেন উনি তারেক সাহেবের সঙ্গে কথা বলেছিল সেদিন 5ই আগস্ট। সেদিন তারেক সাহেব অফার করেছিলেন ক্ষমতা নেওয়ার জন্য, কিন্তু তারেক সাহেব উনি বিনয়ের সঙ্গে বলছেন না, আমি এখন রাজনীতিতে ক্ষমতা নিব না, আপনাকে তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন, সেই সরকার যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেখ, সে নির্বাচনে আমরা তখন জাতীয় সরকার বা গঠন করব, সবাইকে মিলে গঠন করব, কিন্তু সেটা নির্বাচনের মাধ্যমে। তারেক সাহেব অত্যন্ত স্পষ্ট সে কথাগুলো বলেছেন, যে এই কথাগুলো তুলে ধরেছেন সজীব সাহেব গতকালকে, যদি অন্যভাবে বলার চেষ্টা করেছেন, কিন্তু তারেক সাহেব তো পরিষ্কার বলেছেন যে একটি অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন আপনারা সবাই মিলে, সেই সরকার একটা সুষ্ঠু নির্বাচন দেখ, তারপরে আমরা জাতীয় সরকার গঠন করব। তারেক সাহেব এখনো বলে আসতেছেন যে উনি জাতীয় সরকার গঠন করবেন। এমনও তো হইতে পারত যে নির্বাচনের পরে জনাব তারেক রহমান ইউনূস সাহেবের নেতৃত্বে জাতীয় সরকার গঠন করে দিতে পারতেন। উনি তো বাংলাদেশে আসেন নাই, উনি তো নির্বাচনের পরেও ইউনূস সাহেবের নেতৃত্বের জাতীয় সরকার গঠন করে দিতে পারতেন, সেখানে সকল রাজনৈতিক দলগুলো থাকতে পারতেন। এই সম্ভাবনা তো সৃষ্টি হয়েছিল, এই সম্ভাবনা তো আছে, এখনো আছে, কিন্তু আমরা সেই পথে না হেঁটে আমরা এই সরকারকে রাজনৈতিক শক্তিগুলার একটা প্রতিপক্ষ দাঁড় করে ফেলছি। এবং এখানে দেখতে পাচ্ছি এই সরকার প্রকাশ্য দিন প্রতিদিন আস্তে আস্তে বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। তারা তাদের বক্তব্যে, কথায়, বার্তায়, বিশেষ করে সরকার তো কোনো রাজনৈতিক দল থেকে আসেনি, তাহলে কেন বিএনপির পক্ষ থেকে একটা পক্ষ হয়ে যাচ্ছে বা একটা রাজনৈতিক ভূমিকা নিয়ে নিচ্ছে? হয়ে যাচ্ছে তো। আজকে তো নেতারা কি বলছে, তাদের বক্তব্য তো প্রতিটা দিনই তাদের বিএনপির সঙ্গে দ্বিমত পোষণ করতেছে, বিএনপির কোনো বক্তব্যকে তারা কোনো গ্রাহ্যে নিচ্ছে না। মানে পেছনের কারণটা কি? কারণটা কি তাদের অন্তর্নিহিত ভাব, তারা তো এনটি বিএনপি, এটা তো এনজিও সরকার। এই সরকার তো প্রথম থেকেই রাজনৈতিক বিরোধী, রাজনৈতিক শক্তি বিরোধী, রাজনৈতিক বিরোধী শক্তি। এরা তো আজকে হালে পানি পাচ্ছে না বলে আজকে এত কিছু করতেছে। যদি হালে পানি পাইতো, যদি আজকে ইউএসএআইডির টাকা থাকতো, তাহলে তো এই অবস্থা হতো না। আজকে যদি ট্রাম্প সাহেব যদি এই রাজনৈতিক যদি পৃষ্ঠপোষকতা করতো, তাহলে তো আজকে অন্য কিছু হইতো। কাজেই আমি বলতেছি এই সরকার ইচ্ছাকৃতভাবে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, যেটা দেশের জন্য মঙ্গলজনক হবে না, এটা দেশের জন্য হবে না। আজকে রাজ্জাক ভাই সেদিন আমরা আলোচনা করেছি, সেদিন আমরা একমত হয়েছি যে আজকে বাংলাদেশে এই মুহূর্তে ইউনূস সাহেবের বিকল্প নাই। ওনার নেতৃত্ব এখন না থাকলে দেশে নেতৃত্বহীন হয়ে যাবে, একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে। কাজে উনি তো এই জিনিসগুলা পরিষ্কার করবেন, এবং উনি যদি এই ধরনের বিচ্ছিন্ন বক্তব্য দেন, উনি যে সমস্ত বক্তব্যগুলো দিচ্ছেন সেই বক্তব্যগুলো যদি এরকম মানে অস্পষ্ট এবং বিভ্রান্তিকর হয়, তাহলে আমাদের এত বড় সম্মানজনক বক্তব্য ব্যক্তিকে তার বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের তো কষ্ট হয়। কারণ আমরা ওনার সমালোচনা কেন করবো, আমরা তো ওনার পক্ষে কথা বলবো, ওনার বক্তব্যকে আমরা তুলে ধরবো। কিন্তু উনি যে সমস্ত বক্তব্যগুলো দেন, এই বক্তব্যগুলো তো ডেঞ্জারাস। উনি দেখেন একটা কি করলেন, রাজনীতিবিদ নাহরি কি করলেন, আপনি রোহিঙ্গারা মায়ানমারের অধিবাসী, তারা মায়ানমারবাসী, তাদের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই, তারা বাঙালি না। কিন্তু উনি রোহিঙ্গাদের সামনে চট্টগ্রামের ভাষায় বক্তব্য দিয়ে প্রমাণ করলেন যে তারা চট্টগ্রামের আদিবাসী, কারণ এটা তো রোহিঙ্গা ভাষা না। ইউনূস সাহেব যে বক্তব্যটা দিলেন সেটা দিয়েছেন চাটিগাঁয়াবাসী। উনি হাটহাজারী ভাষায় বক্তব্য দিয়েছেন, উনি তো লোহাজারি ভাষায় বক্তব্য দেন নাই, উনি লোহাগড়া ভাষায় বক্তব্য দেন নাই, উনি হাটহাজারী ভাষায় বক্তব্য চাটিগাঁয়ে বক্তব্য দিয়েছেন। চাটিগাঁয়ে বক্তব্য দিয়ে উনি প্রমাণ করে দিলেন যে রোহিঙ্গারা অরিজিনালি বাংলাদেশের লোক, যেটা আরাকানরা বলতেছে। আরাকানরা দাবি হলো রোহিঙ্গারা স্থানীয় না, রোহিঙ্গারা মায়ানমার বাসী না, তারা বাংলাদেশ থেকে গিয়েছে, কাজে তাদের স্থান হবে না।
কিন্তু এই ভাষায় বক্তব্য দিয়ে উনি প্রমাণ করে দিলেন কি প্রয়োজন ছিল সেই ভাষায়। এখানে আজকেও দেখেন তুলসী মহিলা তুলসীকে কি বলেছে দিল্লিতে, যে বাংলাদেশে ইসলামিক একটা মৌলবাদ উত্থান হচ্ছে এবং তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে অত্যাচার করছে। ওনার এই বক্তব্যটাতে প্রমাণ করে দিলেন যে উনি টুপি মাথায় দিয়ে গিয়া বক্তব্য দিয়া, উনি টুপি মাথায় দিয়ে বক্তব্য দিতে প্রমাণ করে দিলেন যে বাংলাদেশে একটা ইসলামিক শক্তির উত্থান হয়েছে। আমাদের ইতিমধ্যে তো কোন রাষ্ট্রপতিরা আমরা এইভাবে টুপি মাথায় দিয়ে গিয়া এই বক্তৃতা দেয় নাই। তার মানে কি? টুপি তো দিতেই পারেন, রমজানের সময় উনি তো টুপি দিতে পারেন, বা একটা ইসলামিক কান্ট্রি উনি সরকার প্রধান হয়ে একটা জাতীয় চরিত্র আছে, আমাদের জাতীয় পোশাক আছে, আমাদের জাতীয় পোশাক আছে, চরিত্র আছে, দিতে পারেন। কিন্তু সেখানে একদম একদম অন্য কোথাও দেখলাম না আমরা। কিন্তু এতে কি হয়, রাজনৈতিক ভাবে বিশ্বের মানচিত্রে কি হলো, তুলসী সে কথাটা বলার সুযোগ পেলেন, এই মহিলাদের কথাটা বলার সুযোগ পেলেন যে বাংলাদেশ এটা ইসলামিক মৌলবাদে উত্থান হয়েছে এবং তার প্রমাণও রাখলেন। এগুলো রাজনৈতিক ইয়া বলে। অনেক ধন্যবাদ, শুনবো আপনাকে আক্তার। আমি যেটা বলছি, আমরা আজকে এই সরকার নির্বাচন দেওয়ার কোনো সুযোগ নাই, সরকার নির্বাচন দিবে না, এই সরকার নির্বাচনের পথে হাঁটছে না, এই সরকার নির্বাচনকে নিয়ে ধোঁকাবাজি করতেছে, বিভ্রান্ত করতেছে। এই সরকার মানে ওই যে একবার ডিসেম্বর পরে জুনের পর আবার আসবে। এই রাজ্জাকি ভাইকে অনুরোধ করবো, আপনি সরকারকে বলেন সুনির্দিষ্ট এখন সময় আছে, বলেন যে আমরা আগামী 4 বছর ক্ষমতা থাকবো, আমি সমর্থন করবো। আমরা বিএনপিকে অনুরোধ করবো যে 4 বছর অপেক্ষা করেন, 4 বছর পরে আমরা নির্বাচন করবো। কিন্তু উনি সুনির্দিষ্ট বলে দেয় যে আমরা 4 বছর ক্ষমতা থাকবো, আমরা এই সংস্কার গুলা করবো। আপনি পছন্দ করেন কেন না করেন বলার দরকার নাই, কে পছন্দ করেন না করার দরকার নাই। উনি একটা তালিকা করে দেখ সংস্কারের, আমরা এই সংস্কার গুলা করবো, এই সংস্কার গুলো উনি চালিয়ে যাক, করুক। কিন্তু এইভাবে ধোঁকা দিয়ে বলতে পারবেন না, দেশটা তো খারাপ।